ইডিওলজি প্রজেক্ট মানে আপনি হয়তো বামপন্থী, আপনার আপনার বা আপনার সারাউন্ডিংস, আপনার পরিবার, আপনার রাজনীতি, তখন আপনি এক ধরনের বইপত্র আপনি পান। হ্যাঁ, ধরা যাক আপনি যদি বামপন্থী হন তাহলে আপনি মার্ক্সবাদের ওয়াকফ, ছোটদের রাজনীতি, ছোটদের অর্থনীতি, হ্যাঁ, কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো, হ্যাঁ, রাষ্ট্র শ্রেণী সংগ্রাম, এই ধরনের বই আপনি পাবেন। সাথে একটা ম্যাক্সিম গোর্কির মা পাবেন, তারপর রণেশ দাশগুপ্তের একটা উপন্যাস পাবেন, হ্যাঁ, আলবিরুনির পাবেন। তো এই উপন্যাসগুলো মহান, কিন্তু এই উপন্যাসগুলো আপনাকে এরকম কামড় দিয়ে ধরবে না, বরং মাঝে মাঝে মনে হবে যে পড়তে হবে, এক ধরনের পাঠ্য বই পড়ার মতো যন্ত্রণা হয়। তো আচ্ছা ঠিক আছে, পড়ে ফেলি। আমার ফাঁকে ফাঁকে কোমরের নিচে, বগলের নিচে মাসুদ রানা, হ্যাঁ, মেয়ে লুকিয়ে, আচ্ছা এ ফাঁকে এটাকে পড়ে ফেলি। এরকম একটা মানে ডিলেমার মধ্যে আমাদের পাঠ জীবন বা পাঠক জীবন শুরু হয়েছে। এর মধ্যে প্রত্যেক হুমায়ুন আহমেদ দেশে ঢুকল। হুমায়ুন পড়ার পরে যেটি যেটি ওনারা বলছেন যে হ্যাঁ, হুমায়ুন অ্যাকচুয়ালি was and remains a problem in বাংলা লিটারেচার। হুমায়ুন, আমরা বলি হুমায়ুন প্রবলেম। আজমের বইয়ে আজম একটা চ্যাপ্টারে লিখেছেন হুমায়ুন পাঠের সমস্যা। হুমায়ুনকে ক্যাটাগরাইজ করবেন কি করে? আজম একটা ভালো একটা আমার যতখানি মনে পড়ে একটা এক্সাম্পল দিয়েছিলেন যে যদি বাংলা সাহিত্যের কোন ছাত্রকে বলা হয় যে কোনো একটা পার্টিকুলার বিষয়, ধরো যে ভাটি অঞ্চল নিয়ে একটি ভাটি অঞ্চলের ব্যাপারে সাহিত্যে কি বলা আছে একটা থিসিস লেখো, অনেকগুলো বই সে হয়তো জোগাড় করবে, এর মধ্যে হুমায়ুনের বই থাকবে না, আমাদের থাকে না। ওনারা তো বাংলা বিভাগের থিসিস পরীক্ষা ওনাদের অভিজ্ঞতা থেকে পড়েছে। মানে হুমায়ুনকে ঠিক সিরিয়াস সাহিত্যের জায়গায় বিবেচনা করা হয় না। তবে সিরিয়াস সাহিত্য এবং জনপ্রিয় সাহিত্য যেটা আপনারা বলছেন, হ্যাঁ, তো এখন হুমায়ুনে আমি একটা লেখা লিখেছি বহু আগে, ওই 12 সালে যেটা পড়েছিলাম, হিমোনিয়া। তো লিখতে গিয়ে মনে হলো যে বাইরে আরেকটা কথা বলে রাখি যে বাংলা একাডেমির সাথে আমার একটা যোগাযোগ আছে, সেখানে হচ্ছে আমি তাদের প্রাতিষ্ঠানিক সমাজ বিজ্ঞানী, সাহিত্যিক না। তো অ্যাকচুয়ালি সমাজ বিজ্ঞানী হিসেবে হুমায়ুনকে পড়ার প্রথম দেখলাম যে আমি সাহিত্যিক হিসেবে আমার প্রশ্নে পরে আসছি, আমি দেখলাম যে সমাজ বিজ্ঞানের জায়গা থেকে যদি আমি হুমায়ুনকে পড়ি তার থেকে ইন্টারেস্টিং চরিত্র আমি খুব বেশি পাইনি। এবং তার উপন্যাস এত বেশি কনোটেশনে ভরপুর, যেখান থেকে আপনারা যাদেরকে বলছেন যে মধ্যবিত্ত বা মধ্যবিত্তের ক্রমবিকাশ, এই জিনিসগুলো অনেক বেশি বোঝা যায়, কমপ্লেক্সিটি গুলো বোঝা যায়। মধ্যবিত্তের বিকাশ কিন্তু হুমায়ুনের হাতে হয়নি, হুমায়ুনের উপন্যাসে হয়নি। হ্যাঁ, মধ্যবিত্ত আমি আপনি ধরেন আধুনিকতা, যেটি আমাদের আলোচকরা বলছেন, আধুনিকতা প্রজেক্ট হিসেবে আরো আগেই এসছে। আপনার ধরেন রবীন্দ্রনাথের গোড়া থেকে আধুনিকতার আসলে প্রজেক্ট আমরা দেখতে পাই সাহিত্যে প্রবেশ করছে। মধ্যবিত্তের ক্ষেত্রে আমরা যদি বলি যে ধরা যাক আবহমান কাল, অসীম রায়ের বা শৌকত আলীর ট্রিলজি, যেটা দক্ষিণায়নের দিন, গোলাই কালস্ত, তারপরে মাহমুদুল হকের বইপত্র, জহির রায়হান, এরা কিন্তু মধ্যবিত্তের বিকাশমান মধ্যবিত্তের গজায়মান মধ্যবিত্তের যে অ্যাসপিরেশন, এই অ্যাসপিরেশনকে কিন্তু তারা গ্র্যাব করেছে। মাহমুদুল হকের গদ্য প্রামাণিক, মানে এত সুন্দর, এত ঝরঝরে, এত মনোলোভা গদ্য বাংলা সাহিত্যে লেখা হয়, হুমায়ুন সেই গদ্যে লেখেননি। হুমায়ুনের কোন ধরনের এই সৌন্দর্যপনাটাই ছিল না, উনি ছিলেন ডায়ালজিক্যাল লেখক। ডায়ালগ দিয়ে তিনি এসে মানে উপন্যাসের কিছু বৈশিষ্ট্য আমরা ধরে নিয়েছি বাংলা বিভাগের কল্যাণে আর কি। বাংলা বিভাগের শিক্ষকরা আমাদের এগুলো শিখিয়েছে যেরকম হতে হবে, কি হবে যে উপন্যাসের পিছনে একটা মহান ধারণা থাকতে হবে। তলস্তয়ের ছিল, দস্তয়েভস্কির ছিল, মার্কেজের ছিল, আইদার টাইম অথবা ইভেন্ট। টাইম কি, যেমন ধরা যায় কোন একটা গ্রেট ডিপ্রেশন, চার্লস ডিকেন্স বা এরকম দিয়ে, বা ধরা যাক রুশ বিপ্লব, হ্যাঁ, ম্যাক্সিম গোর্কি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা 47 দেশভাগ, এগুলো পিছনে থাকতে হবে। আপনি গল্প মধ্যবিত্তেরই বলেন,
মাহমুদুল হক বা শওকত আলীদের প্রজেক্টে কিন্তু অসীম রায়, বোমান কাল বা অনেক বহু উপন্যাস আছে, নাম করে শেষ করা যাবে না, যে এরকম একটা ইডিওলজি প্রজেক্ট আছে, ন্যাশনালিস্ট ইডিওলজি, জাতীয়তাবাদী প্রকল্প, হ্যাঁ, অথবা একটা টাইমকে হাজির করে, বিশাল টাইমকে হাজির করে, একটা সিরিয়াস ব্যাপার। এটা হুমায়ুন আহমেদকে প্রায়ই বলা হতো, উনি যখন প্রচুর লিখতেন তার ভক্তরা বলতেন যে স্যার এবার সিরিয়াস কিছু, এই যে যেন ওই যে বলছেন যে হুমায়ুন এরকম মস্করা করতেন যে এবার এটা আরো সস্তা করা যায় কি করে। হুমায়ুন যদি এটাকে মস্করা করতেন, কিন্তু হুমায়ুন কিন্তু এই ট্র্যাপে পা দিয়েছিলেন, যেখানে হুমায়ুনের ওই যে জ্যোৎস্না জননীর গল্প, তারপর মধ্যাহ্ন, এইসব উপন্যাস লিখেছেন, প্রজেক্ট আকারে লিখেছে। এগুলো হুমায়ুনের ভালো উপন্যাস নয়, অনেকে মনে করেন এগুলো ভালো উপন্যাস, এগুলো আসলে মোটেও ভালো উপন্যাস নয়, এগুলো হুমায়ুন আসলে ফেল করেছে। হুমায়ুনের ভালো উপন্যাস হচ্ছে সেগুলো যেগুলো অবলীলায় তিনি লিখেছেন, যেগুলো 80 পৃষ্ঠার বই। আপনি উপন্যাস বলতে পারেন, এখন এই ডেফিনিশনে আমি যাব না। হুমায়ুন আজাদ বলতেন উপন্যাস, কেউ বলেন গল্প, কেউ বলেন নভেলা। তো এই যে ন্যারেটিভ গুলো হুমায়ুন তৈরি করেছেন, এই ন্যারেটিভ গুলো আপনাকে স্পেল বাউন্ড করে রাখে। কেন স্পেল বাউন্ড করে রাখে, বা পার্টিকুলারলি মধ্যবিত্তকে কেন স্পেল বাউন্ড করে রাখে, এইসব নিয়ে এই যদি 2-4টা কথা একটু বলি আর কি। তো প্রথম কথা হচ্ছে মধ্যবিত্ত নিয়ে অনেক আলাপ তো হয়েছে, আর মধ্যবিত্তের বিকাশ, হুমায়ুনের উপন্যাসে এসব মধ্যবিত্ত চরিত্র, এর মধ্যে আবার কিছু কাজের লোক থাকে ইত্যাদি ইত্যাদি। কাজের লোক বা গ্রাম থেকে আসে স্যান্ডেল পরে কাঁঠাল নিয়ে মাথায়। তো এই যে এই এন্টায়ার সিনারিওটা আপনাকে কি দেয়, আপনাকে একটা বার্তা দেয় যে মধ্যবিত্তের একটা ভীতি আছে, বিব্রত হওয়ার ভীতি। এটা কিন্তু আর কোন শ্রেণীর নাই। যদি শ্রেণী বিভাজনটাকে যদি আপনি মেনে নেন ফর দ্য টাইম বিং, প্রবলেমেটিক, তারপরে যদি মেনে নেন যে মধ্যবিত্ত বলতে যাদের বুঝি নাগরিক মধ্যবিত্ত, এরা কিন্তু একটা সবসময় একটা এক ধরনের মানে বিব্রত হতে চায় না। এইটা কি হলো, হ্যাঁ সালাম দিল না, এই যে ভাবনায় হুমায়ুন এইটাকে আসলে ক্যাশ করেছে। হুমায়ুনের উপন্যাসের একমাত্র থ্রিলই হচ্ছে, নন্দিত নরকের খুনটা বাদ দিলে একমাত্র থ্রিলই হচ্ছে মধ্যবিত্ত বিব্রত হচ্ছে কিনা, এবং এই বিব্রত হওয়ার একটা মানে এলিমেন্ট বা একটা উপলক্ষ তিনি হাজির করেন, এবং আমরা আসলে এই ভয়ে, বিব্রত হওয়ার ভয়ে পুরো উপন্যাসটা করে ফেলি যে আদৌ শেষমেশ বিব্রত হলো কিনা। এইটা ছিল হুমায়ুনের, আমি বলবো যে একটা খুবই ইনবিল্ট থ্রিলার, এবং এটাকে তিনি ম্যানিপুলেট করেন। এবং যে কারণে যে বিয়ে, শুভ্র বললেন যে বিয়ে কেন হুমায়ুনের খুবই কেন্দ্রীয় ইভেন্ট মধ্যবিত্ত, বিকজ বিয়ে আছে এমন একটা উপলক্ষ যেখানে মধ্যবিত্ত প্রচুর বিব্রত হয়, প্রচুর পরিমাণ বিব্রত হওয়ার ঝুঁকি থাকে একটা বিয়ের মধ্যে। হ্যাঁ, ঝগড়া ঝাঁটি, গেট ক্র্যাশ, অনাহত অতিথি ঢুকে পড়া, বর আসতে দেরি হওয়া, নানাবিধ সমস্যা থাকে। এই জন্য হুমায়ুন বিয়েকে প্রায়ই হাজির করেছে। তাহলে কি আমরা যে মধ্যবিত্তকে সেখানে পাই হুমায়ুনের উপন্যাসে, এই মধ্যবিত্ত হচ্ছে বিকাশমান না, অনেকটা ক্ষীয়মান, পার্সোনালাইজড হয়ে যাওয়া একটা মধ্যবিত্ত। আজকের জেনজিদের পিতারা আসলে অ্যাকচুয়ালি জেনজিরা হুমায়ুন পড়বে না বলে আমার মনে হয়, আমার ধারণা, কারণ জেনজিরা আসলে ওখান থেকে বেড়ে উঠেছে। হুমায়ুনের উপন্যাসে জেনজি আছে বাচ্চা আকারে, ছোট ছোট বাচ্চা যেগুলো আমরা দেখেছি, তারাই মেবি আজকের জেনজি। তো এখন এইরকম একটা বিব্রত মধ্যবিত্তকে হাজির করেছেন হুমায়ুন আহমেদ তার উপন্যাসে, এবং সেটি করতে গিয়ে তিনি কোন ইডিওলজির দ্বারস্থ হননি। অবলীলায় তিনি মানে মাস্টার স্টোরি টেলার। হুমায়ুনকে আপনি শরৎচন্দ্রকে যেমন আসলে সাহিত্যের ইতিহাসের কোন সিলসিলায় আমরা রাখতে পারতাম না, ঠিক হুমায়ুন এরকম সিলসিলার বাইরে থেকে যাবেন চিরকাল একক হিসাবে। আমি বেশ কিছু বছর সিঙ্গাপুরে ছিলাম। সিঙ্গাপুর একটা ছোট্ট শহর, পুরো শহরটা আপনার সিসিটিভি ক্যামেরা, 1 ফুটা অন্ধকার পাওয়া যাবে কিনা শহরের সন্দেহ, এরকম একটা শহর, কিন্তু প্রচুর গাছপালা আছে, ভূতের জায়গা একেবারেই নাই। ট্রাস্ট যারা গেছেন তারা জানেন, মানে ভূত থাকতে পারে বা কোন একটা স্পেস, যে স্পেস থেকে আপনি একটা ভূত ইমাজিন করতে পারেন, সুযোগ নাই। কিন্তু সিঙ্গাপুরের সবচেয়ে বেশি জনপ্রিয় বই হচ্ছে ঘোস্ট স্টোরিজ।
তাদের যে একটা সিঙ্গাপুরিয়ান ঘোস্ট স্টোরিজ বলে একটা সিরিজ আছে, এটা আমি যখন ছিলাম, এটা তখন 69তম খণ্ডটি বের হয়েছে। এটা বের হওয়া মাত্র সেল হয়ে যায়, বেস্ট সেলার। আমার প্রথম কৌতূহল হচ্ছিল যে এই লোকেরা বই মানে ভূতের গল্প পড়ে কেন? কিন্তু ভূতের তো কোনো সুযোগ নাই আসা। একটা জঙ্গল তো বিনিয়োগ থাকা দরকার, জঙ্গল না হয় একটা পরবাড়ি বা কিছু একটা, কিছুই তো নাই। আমার যেটা মনে হয় যে বিষয়টা হচ্ছে যে এই যে মধ্যবিত্ত শ্রেণীর তার একটা আপওয়ার্ড মোবিলিটি থাকে, আশঙ্কা থাকে, একটা ডাউনওয়ার্ড মোবিলিটির আশঙ্কা থাকে, এবং সবচেয়ে বেশি আশঙ্কা থাকে ডাউনওয়ার্ড মোবিলিটি। আমি মধ্যবিত্ত শ্রেণীর মানুষ হিসেবে ছোটবেলা থেকেই আমার পরিবারে বলতে শুনেছি, সবাই বলছে যে আমরা গরিব হয়ে যাচ্ছি। এটা একটা বিশাল আতঙ্কের বিষয়। আমরা গরিব হয়ে যাচ্ছি, আমাদের জায়গা বিক্রি করে দিতে হবে, আমাদের এটা করতে হবে, ওটা করতে হবে, এবং এটা কাউকে বলা যাবে না, এরকম একটা ব্যাপার কিন্তু ছিল। এবং তো যখন আমি কলেজে পড়ি, আমি বোঝার চেষ্টা করতাম আর কি, যে কিভাবে গরিব হয়ে যাচ্ছে, জিজ্ঞেস করতাম যে কিভাবে, মানে গরিবটা কিভাবে হচ্ছে, বোঝার চেষ্টা। তো আমি ঠিক বুঝতে পারতাম না, আমার মাও বিরক্ত হয়ে বলতেন তুমি এটা বুঝবা না। মানে আমি ইমিডিয়েটলি গরিব হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, কিন্তু যে কোনো ইভেন্টের পরেই বা কোনো একটা দুর্ঘটনা কিছু একটা হলো, আমরা তো আসলে মানে আমাদের শেষ হয়ে যাবে। এই এখন আমার বাবা ব্যবসায়ী ছিলেন, তো বলতেন যে ব্যবসা তো আর চলবে না, এখন আমাদের গ্রামের বাড়ি চলে যেতে হবে। আধুনিকতার মধ্যে একটা লিকুইড ফিয়ার থাকে, এই লিকুইড ফিয়ারের মোবিলিটি বোঝা যায় না। তো মধ্যবিত্ত আসলে এরকম একটা লিকুইড ফিয়ারের মধ্যে বসবাস করে, এবং এই লিকুইড ফিয়ার হচ্ছে এই যে ভূতের গল্প অর্থাৎ ভূত তো একটা খুবই আনসাইন্টিফিক একটা বিষয়। হুমায়ুন যে ক্ষেত্রে খুবই সাইন্টিফিক, তার ক্যারেক্টার গুলো যৌক্তিক, হিমুর কথা খুব পরে আসছি, খুবই যৌক্তিক, বিজ্ঞান মনস্ক চরিত্র, মিসির আলী টাইপ, যিনি প্রমাণ করে দিচ্ছেন, ভূত করে দিচ্ছেন, তারপরেও ভূতের গল্প তিনি হাজির করছেন, তার ক্যারেক্টাররা ভূত বিষয়ক আতঙ্কে থাকছে। তো এটা বাইরেও এরকম দেখা গেছে, এরকম নানান উপন্যাসে, যে এই ঘোস্ট বেসিক্যালি ইজ এ সিগনিফায়ার অফ এ ফিয়ার দ্যাট ইজ নট ডিফাইনেবল। যেই ভয়টাকে আমি সংজ্ঞায়িত করতে পারি না, যে ভয়টাকে আমি সংজ্ঞা দিতে পারি না, সেই আসলে এই ধরনের প্রতীকের মাধ্যমে হাজির হয়। তো এই হচ্ছে হুমায়ুনের মধ্যবিত্তকে স্পেল বাউন্ড করার যে কায়দা কৌশল, এর মধ্যে কয়েকটা কথা আমি বলতে পারলাম সালাউদ্দিন শুভ্রর আলাপের সূত্র ধরে। আর হুমায়ুনের ক্ষেত্রে আমি যেটা মনে করি যে তার ভাষা বা তার ভঙ্গি, বেশ কয়েক বছর আগে আমাদের এক বন্ধু সাথে আরেক বন্ধু সাহিত্যিক দুজনেই তর্ক হচ্ছিল যে অমুকের লেখা তো লেখা হয় না, কেন লেখা হয় না? যেমন বর্ণনা নাই, কোনো বিবৃতি মানে ন্যারেটিভ নাই, খালি ডায়ালগ। তো হুমায়ুনের ক্ষেত্রে এটা একটা অনেকের ক্ষেত্রে সাহিত্যের যে ট্র্যাডিশনাল রুচি আমাদের তৈরি হয়েছে, ওই রুচি অনুযায়ী এটা একটা বড় সমস্যা। আমরা এটা ঠিক সাহিত্য হিসাবে আমাদের প্যাটার্ন, বোঝার প্যাটার্নের সাথে যাচ্ছে না। খালি বিবৃতি, খালি ডায়ালগ, সংলাপ দিয়ে তিনি আসলে প্লট তৈরি করছেন, দৃশ্য তৈরি করছেন। এটা যিনি করেন, মানে আমরা যারা সাহিত্য করি এবং সংলাপ লিখি, আমরা জানি যে সংলাপ লেখা কত কঠিন। সংলাপ লেখা, সত্যিকার অর্থে সংলাপ লেখা অত্যন্ত কঠিন একটা কাজ। এখন একটা লোক শুধু সংলাপ দিয়ে মানে পুরো জিনিসটা তৈরি করে ফেলছে। মানে অনেকটা হচ্ছে, আমি যদি তুলনা দিই, আপনারা যারা লাগান সিনেমাটা দেখেছেন, লাগান সিনেমাতে যখন তারা আমির খান কোনো ভালো প্লেয়ার খুঁজে পাচ্ছিলেন না, তো একটা হাত বাঁকা লোক ছিল, তাকে বলছে সে একটা বল ঢিল দিয়ে দিল আর কি, তারপরে বলটা লেগ স্পিন করলো। তো আমির খান বললো যে আবার দিত, আবারও লেগ স্পিন করলো। পরে জানা গেল যে তার আসলে জন্মগতভাবে হাত বাঁকা, যে কারণে বলটা অটোমেটিক লেগ স্পিন করে। তো হুমায়ুনের এরকম একটা বিরল প্রতিভা ছিল যে তিনি একটা জাদুকর। এই প্রতিভা বাংলাদেশে জন্মাবে না, মনে হয় না আর জন্মাবে, বিকজ এটা এত সহজাত, এটা অর্জিত নয়, এটা অর্জন করা যায় না।
অর্জন করা গেলে তার প্রথম বইয়ে এটা ছাপ মানে থাকতো না, হয়তো আরো পরে থাকতো। বাট তিনি যখন থেকে কথা বলতে শুরু করেছেন নন্দিত নরকে, তখন থেকে একেবারে শেষ অব্দি এই যে মধ্যাহ্ন আর জ্যোৎস্না জননী ছাপ বাদ দিলে আর কি, ওখানে একটু তিনি বিষয়টা আনলার্ন করার চেষ্টা করেছেন, তার যেটা ক্ষমতার জায়গা সেটিকে তিনি ইগনোর করার চেষ্টা করেছেন। বাদ বাকি সমস্ত বইয়ে তিনি কিন্তু এই জাদুটা দেখিয়েছেন। হুমায়ুনকে আমরা অনেকে বলি যে হুমায়ুন খুব ক্লিশে, হুমায়ুন আসলে আধুনিকতার অনেক কিছু বুঝেন না, সিরিয়াস সাহিত্য, এই জিনিসটার ব্যাপারে আমার খুব সন্দেহ আছে। সিরিয়াস সাহিত্য কি জিনিস? সিরিয়াস সাহিত্য মানে সিরিয়াস থিওরির অনুগামী, তাই না? তাহলে আমি পার্সোনালি সিরিয়াস সাহিত্য পড়ি না, খুব কম, আমি সাহিত্যই পড়ি না আর কি, আমি বলতে লজ্জা নাই, সাহিত্য খুব কম পড়ি। মোহাম্মদ আজম আমাদের জন্য করে অনেকগুলো সাহিত্য পড়েছেন বলতে, শাস্তি হিসাবে আমি সাহিত্য পড়ি। তো এখন সাহিত্য না পড়ার কারণ হচ্ছে যে আমি যদি সমাজ বিজ্ঞানের বা নৃবিজ্ঞানের বা যে কোনো ক্রিটিক্যাল থিওরি বুঝবার জন্য বা জানবার জন্য আমি তো ওই বইটাই পড়তে পারি। পছন্দের পিস্তল, ফেভারিট পিস্তল, ওয়ালথার পিপিকে, এরকম তার অনেক ব্র্যান্ড ছিল। তো এইভাবে ক্যারেক্টারটাকে তৈরি করেছেন তিনি। তারপরে তারও আগে যদি আপনি যান, আমাদের আগের জেনারেশনের ফেভারিট ক্যারেক্টার ছিল দস্যু বনু, রোমেনা আফাজের লেখা। দস্যু বনু was a prototype which was made out of রবিন হুড। রবিন হুডকে একটু ছাঁচে বেঁধে দস্যু বনু বানানো হয়েছিল, এবং দস্যু বনুর একসময় খুবই পপুলার ছিল। আপনি যদি জার্নিটা খেয়াল করেন, দস্যু বনুর এন্টি কলোনিয়াল হিরো, মাসুদ রানা ন্যাশনালিস্ট হিরো, and then you got হিমু। হিমু কিসের হিরো? হিমু কিসের প্রতি? আমি আমার একটা লেখায় দেখিয়েছিলাম, হিমু ইজ বেসিক্যালি এ পোস্ট মডার্ন হিরো। হিমু তার প্রত্যেকটা চালচলনে, কথাবার্তায়, আচার আচরণে সে মডার্নিস্ট যে ডিসকোর্স, আধুনিকতার যে অ্যাজাম্পশন গুলোকে সে ডেলিভারিটলি সে অ্যাভয়েড করে। যেমন জুতা পরে না, কট করে হলুদ পাঞ্জাবি পরে। তাকে একটা দায়িত্ব দেওয়া হয় কোনো একটা কিছু করার, সে দায়িত্বটা সে অদ্ভুত বিচিত্র ভাবে সে এটা করার চেষ্টা করে, এবং সবাই খুব বিব্রত থাকে তাকে। আনপ্রেডিক্টেবল, পকেটে নাই। এন্টায়ার জিনিসটা হিমু কিন্তু, আপনি যদি পোস্ট মডার্নিস্ট থিওরি যদি আপনি থিওরির সাথে যদি আপনি কম্পেয়ার করেন, এই পোস্ট মডার্নিস্ট থিওরিকে আপনি আসলে বুঝতে পারবেন। রোমান কি পোস্ট মডার্ন থিওরি পড়ে হিমুকে লিখেছেন? না, রোমান সেটা করেননি। রোমান ওয়াজ এ ফ্যান্টাস্টিক সোশ্যাল অবজারভার। ওয়েনের গল্প বললেই তো আমরা বুঝি যে ওয়েন সোসাইটিকে অবজার্ভ করতেন উইদাউট গ্লাসেস। তার চশমা লাগতো না আমাদের মতো, তিনি সরাসরি তাকাতেন, সরাসরি দেখতেন, এবং তার মধ্যে যে একটা দরকারি অশিক্ষা ছিল, সেই অশিক্ষাটাই তাকে আসলে এরকম দুর্দান্ত স্পেকটাকুলার সব গল্প আমাদের উপহার দিতে সাহায্য করেছে। হিমুর সাথে আমি মাসুদ রানার তুলনা করে আমি ওই প্রবন্ধটি লিখেছিলাম যে কিভাবে বাঙালির নায়ক মাসুদ রানা থেকে হিমুতে শিফট করেছে, এবং আমাদের বয়সে আমাদের পরবর্তী প্রজন্ম যারা, সেই বয়সী ছেলে মেয়েদের মধ্যে হিমুর প্রভাবটা আপনারা ধরতেই পারেন কি পরিমাণ জনপ্রিয় সে। এখন যারা জেনজি এসছে তারা হয়তো হিমু নয়, তারা হয়তো অন্য কিছু, সেটা তারা বিবেচনা করবে। কিন্তু আমার মনে হয় যে এই ধারাবাহিকতায় আমরা হয়তো অন্য আরেকটি নায়ক পেতে পারি। একটা রেভলিউশন বা আপরাইজিং হয়েছে, আপনারা যেভাবে বলেন, সেই আপরাইজিং থেকে আমরা হয়তো আরেকটি নায়ক পেতে পারি। কিন্তু এই আপরাইজিং এর চরিত্রটাও যদি আপনি দেখেন, যে ধরনের অহিংস কিন্তু লাগাতার, আপনি হিমুর মধ্যে বা হুমায়ুনের অনেকগুলো ক্যারেক্টারের মধ্যে এই জিনিসটা পাবেন, আনপ্রেডিক্টেবল, কিন্তু ঘটনা ঘটে গেছে। আমরা কখনো ভাবিনি যে এরকম একটা পট পরিবর্তন হয়ে গেছে। এই যে বিষয়টা, এরকম একটা আনপ্রেডিক্টেবিলিটি কিন্তু হুমায়ুনের সাহিত্যের মধ্যে গোপন করা আছে। আজকের যারা চরিত্র, আমি এভাবে কানেক্ট করে শেষ করতে চাই যে আজকের যারা চরিত্র,
এই চরিত্রগুলো হয়তো ওখান থেকে উঠে এসেছে। এটা নিয়ে আরো বিস্তৃত গবেষণা করলে আমরা জানতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।